গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে এবং তার পাশাপাশি মিসলিনিয়াসের এক্সাম আসতে চলেছে, তো তার জন্য জিকেজিএস এর উপর থেকে আজ 39 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা 38টা ক্লাস কিন্তু কমপ্লিট করে নিয়েছি জিকেজিএস এর উপর থেকে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক প্রোভাইড করা আছে, অথবা উপরে আই বাটনে দেখবে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। তো শুরু করছি আজকে 39 নাম্বার তোমাদের জিকেজিএস এর ক্লাস। আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, নিচের কোনটি খারিফ শস্য? তার আগে জানো যে খারিফ শস্য এবং আরেকটা আছে কি রবি শস্য। এই খারিফ শস্য আর রবি শস্য এই দুটো কবে চাষ হয়, মানে কোন মাস নাগাদ চাষ হয়? তো একটা হলো খারিফ শস্য, আরেকটা হলো কি, আরেকটা হলো রবি শস্য। তো অনেক সময় কোশ্চেন দেয় যে শীতকালীন যে ফসলটাকে চাষ করা হয় তাকে কি বলা হয়? তো শীতকালীন যে ফসল তাকে বলা হয় রবি শস্য। অর্থাৎ রবি শস্য কখন চাষ হয়? রবি শস্য চাষ হয় শীতকালীন টাইমে, শীতকালে কিন্তু চাষ হয়। তো শীতকালীন ফসল হলো কি, শীতকালীন ফসল হলো রবি শস্য। আর খারিফ শস্য চাষ হয় মূলত বর্ষাকালে। তো বর্ষাকালীন যে শস্য তাকে কি বলা হয়? তাকে বলা হয়, বর্ষাকালীন শস্যকে বলা হয়, ফসলকে বলা হয় খারিফ শস্য। তো খারিফ শস্য কবে বপন করা হয়? খারিফ শস্য এটা বপন করা হয় মে জুলাই মাস নাগাদ। মে জুলাই নাগাদ এটাকে বপন করা হয়। আর খারিফ শস্য কাটা হয় কখন, কখন তোলা হয় খারিফ শস্য? খারিফ শস্য তোলা হয় সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ খারিফ শস্যকে তোলা হয়। আর এদিকে রবি শস্য এটাকে বপন করা হয় কোন মাস নাগাদ? রবি শস্য বপন করা হয় ওই অক্টোবর নভেম্বর মাস নাগাদ রবি শস্যকে বপন করা হয়। আর রবি শস্য এটাকে কাটা হয় বা তোলা হয় জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ এটাকে তোলা হয়। তাই এই ফসলকে বলা হয় কি, এই ফসলকে বলা হয় শীতকালীন ফসল। তো রবি শস্যের উদাহরণ কি? শীতকালে কোন কোন ফসল হয় তোমরা আশা করি দেখেছো, যারা গ্রাম থেকে বিলং করো তারা তো আশা করি অ্যান্সার দিতে পারবে। তো এক্সাম্পল কি হবে? যেমন গম। গম হলো একটা রবি শস্য। তারপরে দেখবে শীতকালে ডালের চাষ হয়, ডাল, তেপড়ে, সর্ষে, সর্ষের চাষ হয় শীতকালে, আলুর চাষ হয় শীতকালে। তো এগুলো প্রত্যেকটা রবি শস্যের উদাহরণ। একইভাবে খারিফ শস্যের উদাহরণ কি? খারিফ শস্যের প্রথম উদাহরণ হবে কি, ধান বা চাল। চাল বা রাইস বা ধান হবে খারিফ শস্যের উদাহরণ। তুলো, তুলোও কিন্তু খারিফ শস্যের উদাহরণ, এটাও কিন্তু বর্ষাকালীন একটা ফসল। ভুট্টা, এটাও কিন্তু বর্ষাকালীন ফসল। তারপর পাট, পাট হলো কিন্তু বর্ষাকালীন একটা ফসল, অর্থাৎ খারিফ শস্যের উদাহরণ। তাহলে অ্যান্সার কি হবে? এর মধ্যে কোনটা খারিফ শস্য? গম আর রবি শস্য, আলু রবি শস্য, শশাও কিন্তু দেখবে শীতকালে হয়, শশাও রবি শস্য। তো খারিফ শস্যের উদাহরণ হলো পাট, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? তো তিস্তা নদীর ওয়েস্টার্ন সাইড অর্থাৎ পশ্চিম ভাগটা তরাই নামে পরিচিত, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দিত যে তিস্তা নদীর, তিস্তার পূর্ব ভাগ, তিস্তা নদীর পূর্ব ভাগ কি নামে পরিচিত? তো তিস্তা নদীর পূর্ব ভাগ ডুয়ার্স নামে পরিচিত। আচ্ছা, তিস্তা নদী এর উৎস কোথায়? এক্সামে কোশ্চেন দিয়েছিল কোথা থেকে এর উৎপত্তি। তো তিস্তা নদীর উৎপত্তি হয়েছে চেলামু হ্রদ থেকে বা চোলামু, চোলামু হ্রদ, চোলামু হ্রদ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়। আর তিস্তা নদী গিয়ে পড়েছে কোথায়? এটা মিশেছে কোথায়? মিশেছে ব্রহ্মপুত্র নদের সাথে। ব্রহ্মপুত্র নদের সাথে এটা কি হয়েছে? নদে গিয়ে এটা মিশেছে, অর্থাৎ মিশেছে, অর্থাৎ এই নদীটা কিন্তু এই তিস্তা নদীটা কিন্তু কোনো সাগরে গিয়ে পতিত হয়নি। তিস্তা থেকে আরেকটা কোশ্চেন দেয় যে তিস্তা জল সমঝোতা, তিস্তা, তিস্তা ওয়াটার ট্রিটি, তিস্তা ওয়াটার ট্রিটি কোন কোন দেশের মধ্যে হয়েছে? তো তিস্তা ওয়াটার ট্রিটি ভারত, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের মধ্যে হয়েছে। ভারত অ্যান্ড বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তা জল সমঝোতা
কবে হয়েছিল? 1983 সালে এই ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর জল সমঝোতা হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া না দক্ষিণ আমেরিকা? তো ভারতের সংবিধানের মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এটা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখানে আরো কিছু তোমাদের ইনফরমেশন এখান থেকে ইনক্লুড করাবো যেগুলো তোমাদের বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। অর্থাৎ তোমাদের এরকম কোশ্চেন যে ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, জয়েন্ট সেশন অফ দ্য পার্লামেন্ট কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন আসে। তো এখান থেকে আগে রিলেট করো এই যে মৌলিক অধিকার, মৌলিক অধিকার কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেলে আমাদের মৌলিক অধিকারের কথা বলা আছে? বলা আছে আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 35-এর মধ্যে বলা আছে। কত নাম্বার পার্টে বলা আছে? পার্ট নাম্বার 3। পার্ট নাম্বার 3-তে মৌলিক অধিকারের কথা বলা আছে। চলে আসো এবার আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা কোন কোন জিনিস নিয়েছি? তো আয়ারল্যান্ডের সংবিধান থেকে যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে সেটা হলো রাষ্ট্রের নীতি নির্দেশকমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এছাড়া রাজ্যসভাতে যে নমিনেটেড মেম্বার, যে মনোনীত প্রার্থী থাকে, এই মনোনীত প্রার্থী এটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? এটাও নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এবং এর পাশাপাশি আমাদের রাষ্ট্রপতির যে ইলেকশন অফ প্রেসিডেন্ট এটাও কিন্তু নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। চলে আসো ইউকের সংবিধান। ইউকে ইউনাইটেড কিংডম থেকে দুটো জিনিস মাথায় রাখবে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে সেটা হলো সিঙ্গেল সিটিজেনশিপ এটা নেওয়া হয়েছে ইউকের সংবিধান থেকে। আরেকটা হলো বাইক্যামেরাল পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্টে দুটো কক্ষ থাকবে, দুটো সদন থাকবে, সেটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? ইউকের সংবিধান থেকে অর্থাৎ ব্রিটেনের সংবিধান থেকে। আমেরিকার সংবিধান থেকে অনেকগুলো জিনিস তোমাদের মনে রাখতে হবে। তার মধ্যে ফার্স্ট যেটা কোশ্চেনে ছিল সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস। এফআর শর্টে লিখলাম, তোমরা ফুল ফর্মে খাতায় কিন্তু অবশ্যই লিখে নেবে। এছাড়া নেওয়া হয়েছে প্রিয়াম্বেল অর্থাৎ আমাদের যে প্রস্তাবনা এটাও নেওয়া হয়েছে ইউএস এর সংবিধান থেকে। প্রস্তাবনা থেকে আরেকটা কোশ্চেন দেয়, সেই কোশ্চেনটা একটুখানি পরে বলছি। তো এছাড়া প্রিয়াম্বেল ফান্ডামেন্টাল রাইটস ছাড়া আর নেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট দেশের হেড হবে, প্রেসিডেন্ট দেশের প্রধান হবে, এটাও কিন্তু নেওয়া হয়েছে ইউএস এর সংবিধান থেকে। তারপর ভাইস প্রেসিডেন্টটাও নেওয়া হয়েছে ইউএস এর সংবিধান থেকে। আর প্রেসিডেন্টকে তাড়িয়ে দেওয়া অর্থাৎ ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট এটাও কিন্তু নেওয়া হয়েছে ইউএস এর সংবিধান থেকে। এবার প্রিয়াম্বেল থেকে আরেকটা যে কোশ্চেন দেয় সেটা কি? সেটা হলো যদি কোশ্চেন দেয় যে প্রিয়াম্বেলের ভাষা এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো প্রিয়াম্বেলের ভাষা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। তো অস্ট্রেলিয়ার সংবিধান থেকে দুটো জিনিস মাথায় রাখবে, এখানে লিখে দিচ্ছি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে একটা বলে দিলাম কি প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছে। এছাড়া আরেকটা মাথায় রাখবে, আমাদের যে যৌথ অধিবেশন হয় জয়েন্ট সেশন অফ দ্য পার্লামেন্ট, এই জয়েন্ট সেশন অফ দ্য পার্লামেন্ট এটাও নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। চলে আসো রাশিয়ার সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? রাশিয়ার সংবিধান থেকে আমরা সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা নিয়েছি ফান্ডামেন্টাল ডিউটিস এটা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। এছাড়া 5-year প্ল্যান পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটাও কিন্তু নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। লেফট হ্যান্ড সাইডে লিখছি এখানে কানাডার সংবিধান থেকে একটাই জিনিস মাথায় রাখবে, সেটা কি গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট, রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট, গভর্নরস অ্যাপয়েন্ট লিখছি এখানে, তোমরা অ্যাপয়েন্টমেন্ট লিখে নেবে। গভর্নরস অ্যাপয়েন্টমেন্ট এটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। আর সাউথ আফ্রিকার সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? সাউথ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে যে ইলেকশন
ইলেকশন অফ রাজ্যসভা। আচ্ছা, যদি কোশ্চেন দেয় যে রাজ্যসভার টোটাল স্ট্রেংথ কত, তো রাজ্যসভার টোটাল স্ট্রেংথ হলো 250। এর মধ্যে 238 জন আর 12 জন দুই ভাবেই বিভক্ত। এই 12 জন কিন্তু মনোনীত প্রার্থী অর্থাৎ নমিনেটেড প্রার্থী, আর এই 38 জন হলো ইলেক্টেড প্রার্থী অর্থাৎ এই 38 জনকে ইলেকশনের মাধ্যমে কিন্তু নেওয়া হয়। তো সেটাই নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? সাউথ আফ্রিকা সংবিধান থেকে। এখানে যে দেশগুলো বললাম একটা হলো আয়ারল্যান্ড, ইউকে দুটো, ইউএসএ তিনটে, অস্ট্রেলিয়া চারটে, রাশিয়া পাঁচটা, কানাডা ছটা, সাউথ আফ্রিকা সাতটা। এই সাতটা দেশ থেকে কি কি জিনিস নেওয়া হয়েছে এগুলো কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, যে কটা বলেছি প্রত্যেকটাই এক্সামের কোশ্চেন। তো এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফ আকারে তোমরা পাবে না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার মানে যেগুলো টাইপ করা কোশ্চেন অ্যান্সার দেখতে পাচ্ছ সেগুলোই শুধুমাত্র তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @the_learning_expert_sd, এই টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাও, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। এবং সেখান থেকে আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা আজকের ক্লাস হোক বা ভবিষ্যতে যে ক্লাসগুলো চলবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেন, কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা করা হয়েছে 61তম সংশোধনী, 61 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এটা করা হয়েছে। এই অ্যামেন্ডমেন্টটা কবে হয়েছিল? হয়েছিল 1989 সালে। তো কোশ্চেন দেয় তোমাদের এক্সামে যে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছে কোন বছরে? তো সালটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, 1989 সালে কিন্তু এটা করা হয়েছে। চলে আসো পরের কোশ্চেন, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতের সব থেকে সর্বোচ্চ সাহিত্যে দেওয়া সর্বোচ্চ পুরস্কার। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তো কোশ্চেন যদি দেয় যে ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান, ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান কোনটা? ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান, তো ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান হলো জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার। কোশ্চেন দেবে যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে? তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায় জি শঙ্করা কুরু। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায়। কত সালে পায়? 1965 সালে জ্ঞানপীঠ পুরস্কার পায়। লাস্ট জ্ঞানপীঠ পুরস্কার কবে দেওয়া হয়েছে? 2023-এ, অর্থাৎ গত বছরই কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে। কে কে পেয়েছে? দুজন কিন্তু পেয়েছিল। একজনের নাম হলো রামভদ্রাচার্য, রামভদ্রাচার্য, একজন হলেন রামভদ্রাচার্য, আরেকজন হলেন গুলজার অ্যান্ড রামভদ্রাচার্য। এরা দুজনে কিন্তু 2023 সালে জ্ঞানপীঠ পুরস্কার, যেটা ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান। কোশ্চেন দেবে যে ভারতের সাহিত্য জগতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান কোনটা? তো দ্বিতীয় সর্বোচ্চ সম্মান হলো ব্যাস সম্মান হলো দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। এই ব্যাস সম্মান প্রথম কে পেয়েছে? ফার্স্ট কে পেয়েছে? তো ফার্স্ট পেয়েছে, তার নাম হলো রামবিলাস শর্মা। প্রথম কে পেয়েছে এটাও কিন্তু বহুবার এক্সামে যেমন দিয়েছে তেমন তার পাশাপাশি রিসেন্টলি কে পেয়েছে এটাও কিন্তু এক্সামে দিয়েছে। তো দুটোই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো রামবিলাস শর্মা পেয়েছে প্রথম। কবে দেওয়া হয়েছিল রামবিলাস শর্মাকে? 1991 সালে ব্যাস সম্মান ফার্স্ট প্রোভাইড করা হয়েছিল। আর এই বছর অর্থাৎ 2023 সালে ব্যাস সম্মান কে পেয়েছে? তো 2023 সালে ব্যাস সম্মান পেয়েছে পুষ্পা ভারতী। আশা করি নামটা মনে রাখতে অসুবিধা হবে না। পুষ্পা ঝুঁকে গিয়া নাই সালা মুভিটা আশা করি প্রত্যেকেই দেখেছো। তো পুষ্পা ভারতী পেয়েছে ব্যাস সম্মান, যেটা ভারতের সাহিত্য জগতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। কোন বইয়ের জন্য পেয়েছে সেই নামটা কিন্তু মাথায় রাখতে হবে। তো বইটা হলো ইয়াদে
ডট 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 অর ইয়াদে। তো অপশানে তোমাদের শুধু ইয়াদেই থাকতে পারে, ইয়াদে ইয়াদে অর ইয়াদে, এটা হলো টোটাল বইটার নাম। তো অপশানে তোমাদের শুধুমাত্র ইয়াদেই থাকতে পারে। এরপর এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে যে ভারতের সাহিত্য জগতের তৃতীয় সর্বোচ্চ সম্মান, ভারতের সাহিত্য জগতের থার্ড সর্বোচ্চ সম্মান, তার নাম কি? তার নাম হলো সরস্বতী সম্মান। সরস্বতী সম্মান হলো তৃতীয় সর্বোচ্চ সম্মান। এই সরস্বতী সম্মান প্রথম কে পেয়েছিল? তো প্রথম পেয়েছিল অমিতাভ বচ্চনের বাবা, তার নাম কি? হরিবংশ রায় বচ্চন। হরিবংশ রায় বচ্চন, হরিবংশ রায় বচ্চন। এখান থেকে কোশ্চেন দেবে যে লাস্ট অর্থাৎ 2023-এ কে পেয়েছে? তো 2023-এ পেয়েছে প্রভা বর্মা। প্রভা বর্মা। এনার লেখা বইয়ের নাম কি? এনার লেখা বইয়ের নাম হলো রৌদ্র সাথিকাম। রৌদ্র সাথিকাম এনার লেখা বইয়ের নাম। তো বইয়ের নামটাও কিন্তু মাথায় রাখতে হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াস স্পেশাল জিকেজিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতেও তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া তোমাদের নিচে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে হচ্ছে। তো প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। সেই ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস থাকছে, বা তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকলে সবকিছুই কিন্তু সেই হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তাই প্রত্যেককে বলছি, যদি হোয়াটসঅ্যাপ ব্যাচে যদি যুক্ত হতে চাও আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত করে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এবং ম্যাথের ক্লাসের জন্য আমাদের আরেকটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, একদমই নতুন চ্যানেল। তার নাম ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার, যার লোগোটা দেখে নাও এরকম ধরনের লোগো। তো এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এই চ্যানেলের লিঙ্ক আমাদের এই চ্যানেলের যেখানে ক্লাসটা দেখছো এর ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে ম্যাথের চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা আছে। তো সেটার উপর ক্লিক করলে সরাসরি ম্যাথের চ্যানেলে পৌঁছে যেতে পারবে এবং সেখানে গিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশাপাশি এই চ্যানেল দুটোতে যে ক্লাসগুলো চলছে ক্লাসগুলোকে রেগুলার বেসিসে ফলো করবে। চলে আসো পরের কোশ্চেন, চিত্রাঙ্গদা বইটি কে লিখেছেন? তো চিত্রাঙ্গদা বইটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সব থেকে ফেমাস কাব্যগ্রন্থ, তার নাম কি? তার নাম হলো গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন এবং ইনি প্রথম ভারতীয়, রবীন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট ইন্ডিয়ান হু গট নোবেল প্রাইজ, হু গট নোবেল প্রাইজ। প্রথম ভারতীয় হিসেবে ইনি নোবেল পুরস্কার পেয়েছেন। কোন ডিপার্টমেন্টের জন্য পেয়েছেন? তো তিনি পেয়েছেন সাহিত্যের জন্য। সাহিত্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে আরো কিছু বই রিলেট করে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের ফেমাস বই হলো কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা, শেষের কবিতা, গীতবিতান, সোনার তরী, চোখের বালি। এগুলো মনে রাখলেই হবে, চোখের বালি। আরেকটা হলো সহজ পাঠ, যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এই পিএসসির এক্সামে, যে সহজ পাঠ কার লেখা? সহজ পাঠ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। মধুসূদন দত্ত থেকে রিলেট করো, মধুসূদন দত্তের একটাই বই রিলেট করো, এনার লেখা বই হলো মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, কার লেখা?
মধুসূদন দত্তের লেখা। এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো, এই মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের লেখা বইয়ের নাম কি? নীল দর্পণ। দীনবন্ধু মিত্রের লেখা বইয়ের নাম নীল দর্পণ। এই নীল দর্পণ বইকে ইংরাজিতে অনুবাদ করেন কে? ইংরাজিতে অনুবাদ করেন এই মাইকেল মধুসূদন দত্ত। কোশ্চেনটা বহুবার দিয়েছে যে নীল দর্পণের রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। নীল দর্পণকে ইংলিশে ট্রান্সলেট করে কে? ট্রান্সলেট করে মাইকেল মধুসূদন দত্ত। চলে আসো পরের কোশ্চেন, লিমোনাইট কোন ধাতুর আকরিক? তো লিমোনাইট হলো লোহার আকরিক, আয়রনের আকরিক। অপশন এ এর সঠিক অ্যান্সার। তো চারটে আয়রন আকরিক আছে, আয়রন ওর কি কি? তো চারটে আকরিক, একটা হলো হেমাটাইট, ম্যাগনেটাইট। এগুলো প্রত্যেকটার নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে এইভাবে কোশ্চেন দেবে যে ম্যাগনেটাইট, যেমনটা এই কোশ্চেনটা ছিল, ম্যাগনেটাইট কিসের আকরিক, হেমাটাইট কিসের আকরিক। তারপরে যেটা কোশ্চেনে ছিল লিমোনাইট, আরেকটা হলো সিডেরাইট। এই চারটেই কিন্তু লৌহ আকরিক, চারটেই হলো লৌহ আকরিক। আর ওপর থেকে নিচ পর্যন্ত যেভাবে পরপর লিখেছি এইভাবে মনে রাখবে, তাহলে এদের বিশুদ্ধতাটা মনে থাকবে। হেমাটাইট হলো সব থেকে বিশুদ্ধ লৌহ আকরিক, 70% মতো আয়রন পাওয়া যায় এর থেকে। 60 থেকে 70% পাওয়া যায় ম্যাগনেটাইট থেকে। 50 থেকে 60% আকরিক লোহা পাওয়া যায় লিমোটাইট থেকে। আর সব থেকে খারাপ আকরিক যেটা, সেটা হলো সিডেরাইট, যার মধ্যে থেকে 40 থেকে 70% লোহা পাওয়া যায় এই সিডেরাইট আকরিক থেকে। এরপরে এখানে দেখো অ্যালুমিনিয়ামের আকরিক, অ্যালুমিনিয়াম ওর, অ্যালুমিনিয়াম আকরিক কি কি? অ্যালুমিনিয়াম আকরিক হলো বক্সাইট আর হলো ক্রায়োলাইট। এই দুটো মাথায় রাখবে। বক্সাইট তো সবাই জানে, অপশানে যেটা দেবে সেটা হলো ক্রায়োলাইট কিসের আকরিক? তো অ্যালুমিনিয়ামের আকরিক। আর জিঙ্কের আকরিক দুটো মনে রাখো এখান থেকে, জিঙ্কের ওর। তো জিঙ্কের আকরিক হলো, একটা হলো ক্যালামাইন, এটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। ক্যালামাইন কিসের আকরিক? তো ক্যালামাইন হলো জিঙ্কের আকরিক। আরেকটা নাম থেকেই বুঝতে পারবে, তার নাম হলো জিঙ্কাইট হলো কিসের আকরিক? জিঙ্কাইট হলো জিঙ্কের আকরিক। চলে আসো পরের কোশ্চেন, পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহৃত হয়? তো পাউরুটি তৈরিতে ব্যবহৃত হয় ইস্ট। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তো ইস্ট বেকারি শিল্পে, তারপরে মদ শিল্পে সন্ধানের জন্য কিন্তু এই ইস্টটাকে ব্যবহার করা হয়। চলে আসো পরের কোশ্চেন, জিএনপি যার ফুল ফর্ম হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। অপশানে তোমাদের এরকমও দিতে পারে যে জিএনপির ফুল ফর্ম কি, জিডিপির ফুল ফর্ম কি। তো জিএনপির ফুল ফর্ম কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? তো জিএনপি, হ্যাঁ, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা ধার্য করার সময় সরকার দ্বারা পণ্য করায় এটাকে বিবেচিত করা হয়। বেসরকারি বিনিয়োগ, এটাকেও কিন্তু এখানে বেসরকারি বিনিয়োগ এটাও কিন্তু এখানে বিবেচিত হয়। নাগরিকদের মাথা পিছু আয়, এইটা কিন্তু এখানে বিবেচিত হয় না। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। জিএনপি সমান কি বলতে পারি, যে দেশের যে নাগরিকরা, জিএনপি মানে বলতে পারি জিডিপি তো থাকবেই, এর পাশাপাশি দেশের নাগরিকরা বিদেশ থেকে যেটা ইনকাম করছে, সেটাকে আমি সাপোজ ধরলাম এক্স, তো সেটা থাকছে। এবং তার থেকে বিদেশের যে সমস্ত লোক ভারতে আছে, তারা ভারত থেকে যে ইনকামটা করে বাইরে নিয়ে যাচ্ছে, তাদেরকে আমি ধরলাম সাপোজ ধরো পি। তো এই দুটোর বিয়োগফল এবং তার সাথে জিডিপির যোগফলকে আমরা বলি কি? আমরা বলি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। চলে আসো পরের কোশ্চেন, নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? তো এর আগের দিনে সম্ভবত ক্লাসে পড়িয়েছিলাম, থাইল্যান্ডের কারেন্সির নাম হলো থাই ভাট। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। রুপি কোথায় চলে? ইন্ডিয়ায়। ভারতের কারেন্সিকে রুপি বলা হয়। রিঙ্গিত বলা হয় মালয়েশিয়া,
মালয়েশিয়া, মালয়েশিয়ার কারেন্সিকে বলা হয় রিঙ্গিত, আর ইউয়ান বলা হয় চায়নার কারেন্সিকে। চায়নার আরেকটা কারেন্সি আছে, সেটাও কিন্তু মাথায় রাখবে, তার নাম হলো রেনমিনবি। রেনমিনবি অ্যান্ড ইউয়ান, এই দুটো হলো চায়নার কারেন্সি। চলে আসো পরের কোশ্চেন, কোন দেশের সংসদের নাম হলো নেসেট? তো নেসেট হলো ইসরায়েলের নাম, ইসরায়েলের পার্লামেন্টের নাম। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে, চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? তো চাকমা উপজাতি এটা বেশি দেখতে পাওয়া যায় কোথায়? আসাম রাজ্যের অন্তর্ভুক্ত হবে। অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। আসামে আদার্স অন্যান্য যে সমস্ত ট্রাইব গুলো দেখতে পাওয়া যায়, যে সমস্ত উপজাতি দেখতে পাওয়া যায়, তার মধ্যে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় ডিমাসাস উপজাতি, এছাড়া দেখতে পাওয়া যায় হাজাং, এছাড়া দেখতে পাওয়া যায় গারোস উপজাতি দেখতে পাওয়া যায়। আচ্ছা, উপজাতি থেকে প্রসঙ্গ যেহেতু আসলো, যদি কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে বড় উপজাতি, ভারতের সব থেকে বড় ট্রাইব, বড় উপজাতি কোনটা? তো ভারতের সব থেকে বড় ট্রাইব, বড় উপজাতি হলো ভিল ট্রাইব। যদি কোশ্চেন দেয় যে ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি কোনটা? তো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় উপজাতি হলো সাঁওতাল উপজাতি, হলো পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি। চলে আসো পরবর্তী কোশ্চেনে, মঙ্গলযান কোথা থেকে প্রক্ষেপণ করা হয়েছিল, অর্থাৎ কোথা থেকে ছাড়া হয়েছিল? তো এটা ছাড়া হয়েছিল অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। শ্রীহরিকোটা কোন জেলার মধ্যে পড়ে? মাথায় রাখবে নেল্লোর ডিস্ট্রিক্ট, নেল্লোর জেলার মধ্যে পড়ে। কোন রাজ্যে পড়ে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার শ্রীহরিকোটা থেকে মঙ্গলযানকে লঞ্চ করা হয়েছিল। মঙ্গলযানের আরেকটা নাম ছিল, অপর নাম কি ছিল? ছিল মার্স অরবিটার, মার্স অরবি মার্স অরবিটার মিশন, মার্স অরবিটার মিশন, যাকে শর্টে বলা হতো কি মম, MOM। তো এম ফর মার্স, ও ফর অরবিটার, আর এম ফর কি মিশন, মার্স অরবিটার মিশন হলো মঙ্গলযানের অপর নাম। কোশ্চেন দেবে যে এই মঙ্গলযান কবে লঞ্চ হয়েছিল, কবে ছাড়া হয়েছিল? ডেট না জানতে চাইলেও সালটা জানতে চাইতে পারে, তো ডেটটাও বলে দিচ্ছি। ডেট হলো 5 সেপ্টেম্বর 2013 সালে মঙ্গলযান কিন্তু ভারতের শ্রীহরিকোটা থেকে ছাড়া হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন, শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেছিলেন? দিল্লি, আগ্রা, জয়পুর না অমরকোট? দিল্লিতেও কিন্তু মতি মসজিদ আছে, আগ্রাতেও মতি মসজিদ আছে, এবং লাহোরেও কিন্তু মতি মসজিদ আছে। তো কোন মতি মসজিদ শাহজাহান নির্মাণ করেছিল? শাহজাহান নির্মাণ করেছিল আগ্রার মতি মসজিদ। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দেয় যে দিল্লির মতি মসজিদ কে নির্মাণ করে? তো দিল্লির মতি মসজিদ নির্মাণ করে ঔরঙ্গজেব নির্মাণ করে দিল্লির মতি মসজিদ। এবং এই দিল্লির মতি মসজিদটা সাদা মার্বেলের দ্বারা কিন্তু তৈরি। এটা হোয়াইট মার্বেল, সাদা মার্বেল দিয়ে এটা তৈরি। এবং এটা কোথায় অবস্থিত? এটা লাল কেল্লার প্রাঙ্গণে অবস্থিত। কোথায় অবস্থিত? লাল কেল্লা। তো কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে যে দিল্লির মতি মসজিদ কোথায় অবস্থিত, তো সেখানে অপশনে ছিল লাল কেল্লাতে, তো অ্যান্সার হবে লাল কেল্লার প্রাঙ্গণে কিন্তু অবস্থিত দিল্লির মতি মসজিদ। এখান থেকে অন্যগুলো রিলেট করায় আকবর কি কি জিনিস বানিয়েছে? বহুবার কোশ্চেন দিয়েছে। তো আকবর বানিয়েছে আগ্রা ফোর্ট। কোশ্চেন দেয় যে আগ্রা কেল্লা বা আগ্রা ফোর্ট, এটার নির্মাণ কে করে? নির্মাণ করে আকবর। কোথায় অবস্থিত আগ্রা ফোর্ট? এটাও কিন্তু কোশ্চেন দেয়। তো আগ্রা দিয়ে নামই আছে যখন, তো আগ্রা ফোর্ট কোথায় অবস্থিত? আগ্রাতেই অবস্থিত। কোশ্চেন দেয় পঞ্চমহল কে বানিয়েছে? পঞ্চমহল বানিয়েছে আকবর। কোথায় অবস্থিত পঞ্চমহল? ফতেপুর সিক্রিতে অবস্থিত। কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রিতে অবস্থিত। ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রিতে অবস্থিত কি পঞ্চমহল। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে বুলান্দ দারওয়াজা, এই বুলান্দ দারওয়াজা এটা কোথায় অবস্থিত? কোশ্চেন দেয় বুলান্দ দারওয়াজা ফতেপুর সিক্রিতে অবস্থিত। কোশ্চেন দেয় এখান থেকে
যে বুলান দরওয়াজা আকবর কোনটা জয়লাভ করার পরে বানিয়েছিল? তো আকবর গুজরাট জয়লাভ করার পরে, গুজরাট জয়লাভ করার পরে আকবর বানিয়েছিল কি? আকবর বানিয়েছিল বুলান দরওয়াজা। শাহজাহান থেকে রিলেট করো, শাহজাহানের প্রসঙ্গ যেহেতু এখানে ছিল, শাহজাহান কি কি বানিয়েছে? একটা তো বানিয়েছে যে আগ্রার মতি মসজিদ। এছাড়া শাহজাহান, শাহজাহানের সব থেকে ফেমাস যেটা, সেটা হলো কি তাজমহল। তার ওয়াইফের জন্য, তার ওয়াইফের স্মৃতির উদ্দেশ্যে তিনি কি বানান? তাজমহল বানান। কোথায় বানিয়েছেন তাজমহল? আগ্রাতে। তার ওয়াইফের নাম ছিল মমতাজ, মমতাজের জন্য তিনি তাজমহল বানিয়েছিলেন। কোথায় বানিয়েছিলেন? আগ্রাতে বানিয়েছিলেন। এছাড়া দিল্লির আগ্রার মতি মসজিদ বানিয়েছিলেন শাহজাহান। এছাড়া ইনি লাল পাথরের জামা মসজিদ, লাল পাথরের, লাল লাল পাথরের জামা মসজিদ, জামা মসজিদ কে বানায়? লাল পাথরের জামা মসজিদ বানায় শাহজাহান। এছাড়া লাল কেল্লা, দিল্লির যে লাল কেল্লা, লাল কেল্লাটা কে বানিয়েছে? বানিয়েছে শাহজাহান। তো এক্সামে কোশ্চেন দিচ্ছিল যে লাল কেল্লা কে নির্মাণ করেন? আকবর থাকবে, শাহজাহান থাকবে, ঔরঙ্গজেব থাকবে, হুমায়ুন থাকবে। তো অ্যান্সার কি হবে? লাল কেল্লা বানিয়েছে শাহজাহান এবং তাজমহলও বানিয়েছে কে? শাহজাহান। চলে আসো পরের কোশ্চেন। নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ হলো কোনটি? তো নীলগিরির পর্বতের দক্ষিণে মানে সাউথ সাইডের দিকে অবস্থিত গিরিপথ হলো পালঘাট। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। এই পালঘাট কোন কোন জায়গাটাকে জয়েন করে? এটা তামিলনাড়ু, তামিলনাড়ু অ্যান্ড কেরালার মধ্যে অবস্থিত, তামিলনাড়ু অ্যান্ড কেরালার মধ্যে এই পালঘাট অবস্থিত। থালঘাট আর ভোরঘাট, থালঘাট এবং ভোরঘাট দুটোই কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। তো থালঘাট কোনটা কোনটাকে কানেক্ট করে? থালঘাট কানেক্ট করে মুম্বাই এবং নাসিককে, মুম্বাই, মুম্বাই অ্যান্ড নাসিক, মুম্বাই অ্যান্ড নাসিককে কানেক্ট করে থালঘাট। আর নিচের দিকে অবস্থিত কি? ভোরঘাট, ভোরঘাট মুম্বাই অ্যান্ড পুনেকে কানেক্ট করে, মুম্বাই অ্যান্ড পুনের মধ্যে অবস্থিত ভোরঘাট। এই তিনটেই কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন। ভারতের বৃহত্তম রবার উৎপাদক রাজ্যের নাম কি? তো বর্তমানে ভারতের বৃহত্তম রবার উৎপাদক রাজ্য হলো কেরালা। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর সেকেন্ড হাইয়েস্ট যেটা, সেটা হবে মানে দ্বিতীয় বৃহত্তম, সেটা হলো তামিলনাড়ু হলো দ্বিতীয় বৃহত্তম রবার উৎপাদনে। আর যদি কোশ্চেন দেয় যে রবার উৎপাদনে বিশ্বের মধ্যে ভারতের স্থান, রবার উৎপাদনে বিশ্বের মধ্যে ভারতের স্থান, বিশ্বের মধ্যে ভারতের স্থান কততম? তো এখন বর্তমান ফিফথ, আগে ছিল 4 নম্বরে, এখন কিন্তু সেটা বেড়ে গেছে, বেড়ে ফিফথ হয়েছে। চলে আসো পরের কোশ্চেন। পিত্ত রস কোথায় উৎপন্ন হয়? বহু ক্যান্ডিডেট ভুল করে এবং একটা অপশন থাকবে এই লালা গ্রন্থি না দিয়ে, এখানে থাকবে কি? এখানে থাকবে গাল ব্লাডার, গাল, গাল ব্লাডার, যাকে ইংরেজিতে বলা হয়, বাংলাতে বলা হয় পিত্তথলি। এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অপশন সি মার্কিং করে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। তো পিত্তরস কোথায় উৎপন্ন হয়? পিত্তরস উৎপন্ন হয় যকৃৎ, আমাদের লিভারে উৎপন্ন হয়। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যকৃৎ থেকে আরেকটা কোশ্চেন তোমাদের রিলেট করায়। আচ্ছা, এখানে আগে বলে নি যে পিত্তরস উৎপন্ন হয় কোথায়? পিত্তরস তৈরি হয়, উৎপন্ন হয় যকৃতে। আর পিত্তরস এসে স্টোর থাকে, জমা থাকে কোথায়? জমা থাকে গাল ব্লাডার, অর্থাৎ পিত্তথলিতে স্টোর থাকে। যকৃৎ থেকে রিলেট করো, যদি কোশ্চেন দেয় যে মানব দেহের, মানব দেহের সব থেকে বড় গ্রন্থি, সব থেকে বড় গ্রন্থি কোনটা? তো সব থেকে বড় গ্রন্থি হলো যকৃৎ, অর্থাৎ লিভার। চলে আসো পরের কোশ্চেন। এশিয়ান গেমস 2023-এ ভারতের স্থান কত? ভারতের র্যাঙ্ক কত? আচ্ছা, 2023 বলছে এই কারণে, 2022-এ এর হওয়ার কথা ছিল কিন্তু 2022-এ হয়নি, এটা অনুষ্ঠিত হয়েছিল 2023-এর সেপ্টেম্বর মাস নাগাদ, এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। সেই কারণে অনেক জায়গায় 2022 পাবে, অনেক জায়গায় 2023 পাবে, কিন্তু জিনিসটা একই। তো 2023-এ এশিয়ান গেমস যেটা হয়েছে সেটাতে ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক ছিল কিন্তু 4 নম্বর পজিশন, ফোর্থ পজিশন। ভারত 107টা মেডেল জিতেছিল, 107টা মেডেল জিতে
চতুর্থ পজিশনে ছিল। আর টপ র্যাঙ্কে কে ছিল? টপ র্যাঙ্ক একদম ফার্স্ট পজিশনে, তো ফার্স্ট পজিশনে ছিল চায়না, চীন ছিল ফার্স্ট পজিশনে। কটা মেডেল জিতেছে? চায়না জিতেছে 383 মেডেল জিতে টপ পজিশনে ছিল। তো এখান থেকে কোশ্চেন দেবে যে ফার্স্ট এশিয়ান গেমস কোথায় আয়োজন হয়? তো ফার্স্ট এশিয়ান গেমস এর আয়োজন হয়েছিল নিউ দিল্লিতে, আমাদের ভারতে কিন্তু এর আয়োজন হয়েছিল। প্রথম যে এশিয়ান গেমস নিউ দিল্লিতে আয়োজন হয়। এর পরবর্তী এশিয়ান গেমস না মনে রাখলেও হবে। লেটেস্ট যেটা হয়ে গেছে অর্থাৎ 2022-এর এশিয়ান গেমস, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা চায়না। চায়নার কোথায়? চায়নার হাংজাও। চায়নার হাংজাও চায়না। হাংজাও চায়নাতে 2022-এর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী এশিয়ান গেমস এর ঠিক 4 বছর পর অর্থাৎ 2026 সালে অনুষ্ঠিত হবে। কোথায় অনুষ্ঠিত হবে পরবর্তী এশিয়ান গেমস? পরবর্তী এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে নাগোয়া। নাগোয়া কোথায়? নাগোয়া জাপানে অবস্থিত। জাপানের নাগোয়াতে পরবর্তী এশিয়ান গেমস এর আয়োজন করা হবে। চলে আসো পরের কোশ্চেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের মাটিতে চন্দ্রযানের সফল অবতরণকে স্মরণীয় করে রাখতে কোন তারিখকে ন্যাশনাল স্পেস ডে হিসাবে ঘোষণা করেছে? তো ন্যাশনাল স্পেস ডে হিসেবে ঘোষণা করেছে 23 আগস্টকে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোতে কে সোনার মেডেল জিতেছে? তো সোনার মেডেল জিতেছে কে? জিতেছে নীরাজ চোপড়া ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো নীরাজ চোপড়া থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এখান থেকে রিলেট করো। ইনি কোন ইভেন্টের সাথে সম্পর্কিত? জ্যাভলিন থ্রোর সাথে সম্পর্কিত। তো ইনি 2020-র যে অলিম্পিকটা হয়েছিল সেটা কি? টোকিও অলিম্পিক। তো টোকিও সামার অলিম্পিকে ইনি একমাত্র ভারতীয় যিনি গোল্ড মেডেল জিতেছিলেন। সেই কারণে তিনি যেদিন এই গোল্ড মেডেল জেতেন সেই দিনটাকে জ্যাভলিন থ্রো ডে হিসাবে পালন করা হয়। জ্যাভলিন থ্রো ডে। তো কোশ্চেন দেবে যে জ্যাভলিন থ্রো ডে হিসাবে কবে পালন করা হয়? পালন করা হয় 7 আগস্ট। 7 আগস্টকে জ্যাভলিন থ্রো ডে হিসাবে পালন করা হয় তারপর থেকে। তো আজকের ক্লাসে এই 20টা কোশ্চেন ছিল। আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে সেই ডাউটটা তোমাদের পরবর্তী ক্লাসে ক্লিয়ার করা হবে। আর আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।